মিষ্টি পিছে ঘুরে নিবিড়কে দেখে অবাক হয়ে যায়, বিস্মিত বলে ওঠে, আপনি? নিবিড় পকেটে হাত গুজে মুচকি হাসি দেয়, এগিয়ে আসে। মিষ্টি ততক্ষণে উঠে দাঁড়ায়। নিবিড় নিজের চুলগুলো পিছে ঠেলে সুখদাতা মানে আলীর মাথায় হাত বুলিয়ে বলল, জি ম্যাম, আমি। চিনতে পারেননি আমাকে? নিবিড়কে দেখে মিষ্টি সেদিনের রাগটা মাথাছাড়া দিয়ে উঠল, কিন্তু আলীর সামনে সে রুড বিহেভ করতে চায়নি। তাই সে আলীর হাতে খুচরো টাকা দিয়ে চলে যেতে বলল, সোজা হাঁটা ধরল। নিবিড়ের মিষ্টির আচরণ বুঝতে সময় লাগেনি। সেও মিষ্টির পিছু পিছু হাঁটছে আর বলছে, সরি বৃষ্টি কন্যা, মিষ্টি। সেদিনে আমার মায়ের আচরণের জন্য আমি মন থেকে লজ্জিত, অদুঃখিত। মিষ্টি জানে সেদিন কথা আর মনে পড়ে শরীর জ্বলে উঠল। সে হঠাৎ থামিয়ে শক্ত চোখে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, হাউ ফানি না? মা একজনকে অপমান করবে, ছেলে তার কাছে ক্ষমা চাইবে। বাহ, অসাধারণ। মানে জুতো মেরে গরু দান। আপনারা ভালোই পারেন। ট্রেনিং প্রাপ্ত পরিবার। বাহ বাহ বাহ। মিষ্টির কথায় নিবিড় বেশ লজ্জিত বোধ করলো, কিন্তু সে হাসি মুখেই বলল, আমি সত্যিই জানতাম না আম্মু নিচু দেখানোর জন্য এমন কিছু করবে। আমি সত্যিই দুঃখিত ম্যাডাম। মিষ্টির ব্যবহারে মিষ্টির রাগের মধ্যে পানি ঢেলে দেওয়ার কাজ করলো। মিষ্টির রাগ নেমে আসলো, শান্ত স্বরে বলল, দেখুন, যা হওয়ার হয়ে গেছে। আমি এই ব্যাপারে আর একটাও কথা বলতে চাচ্ছি না। আর সবথেকে বড় ব্যাপার, আপনাদের কারোর সাথে এসব কথা বলতে চাচ্ছি না। এসব দূরে থাকুক, কোনো কথাই বলতে চাচ্ছি না। আসছি। নিবিড় বুঝতে পেরেছে মিষ্টির ব্যক্তিত্বের প্রখরতা অনেক। নিবিড় মনে মনে তো ভেবে নিয়েছে এ মেয়ের রাগ সে ভাঙাবে। নিবিড় আরও এগিয়ে এসে বলল, আমার মায়ের জন্য আপনি আমার সাথেও কথা বলবেন না? এটা অন্যায় হয়ে গেল না এই বাচ্চার উপর? নিবিড় এমন অদ্ভুত কথা শুনে মিষ্টি ফিক করে হেসে ওঠে, হাসতে হাসতেই বলে, আপনি বাচ্চা? সিরিয়াসলি ডাক্তার সাহেব, আপনি বাচ্চা? আপনি বাচ্চা হলে বুড়ো কে শুনি? কথা শেষ করে মিষ্টি খিলখিল করে হেসে উঠল। নিবিড় মুগ্ধ হয়ে দেখছে সেই হাসি। নিবিড় মিছিমিছি রাগী ভাব করে বলল, আমাকে বুড়ো মনে হলো আপনার? আমি বুড়ো? জানেন কত মেয়ে পাগল আমার জন্য? মিষ্টি হাসতে হাসতে বলল, না না, আপনি বুড়ো না, ছোড়া। আর পাগলের পেছনে তো পাগলেই ঘুরবে, স্বাভাবিক। মিষ্টি আবার হো হো করে হেসে উঠল। এতক্ষণে নিবিড় আর মিষ্টিকে বেশ মিশে গেছে। নানা কথার মাঝে মিষ্টি হঠাৎ বলে উঠল, আচ্ছা, আলীকে আপনি কাঠগোলাপ কেন দিয়েছেন? নিবিড়ও এবার হাসি থামিয়ে আমতা আমতা করে বলল, আসলে আপনি তো এই 2 দিন আসেননি, তাই আমি আপনার হয়ে দিয়ে দিলাম। আমার শাস্তি বেচারা কেন পাবে? মিষ্টি অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন আমি ওদের কাঠগোলাপ দিই? তার মানে আপনি আমাকে আগে থেকেই চেনেন? নিবিড় হাসি দিয়ে মাথা চাকিয়ে বলল, জি ম্যাডাম, আগে থেকেই চিনি। মিষ্টি বিস্ময় মাখা মুখ কণ্ঠ নিয়ে বলল, আগে থেকে কিভাবে? কবে থেকে? নিবিড় পকেটে হাত দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এক বৃষ্টি কন্যাকে যেদিন থেকে বৃষ্টিতে ভিজতে দেখেছিলাম, সেদিন থেকেই তারপর পায়ে সেই বৃষ্টি কন্যার পিছু নিতাম। বিয়ে বাড়িতে সেই কন্যাকে দেখে তো আরেকবার থমকে গিয়েছিলাম। তারপরই আম্মুকে বলেছি, কিন্তু আম্মু যে এমন কাণ্ড করবে ভাবিনি। মিষ্টি এবার বুঝতে পেরেছে কবে দেখেছে। সেদিন বিকেলে কলেজ থেকে আসার সময় ভিজছিল, সেদিন দেখেছে। ম্যাম, স্যার আপনাকে ডাকছে, চলুন আমার সাথে। হঠাৎ নিবিড়ের কথায় চমকে উঠল মিষ্টি, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কোন স্যার ডাকছে? নীর যেন থতমত খেয়ে যায়। নীরের স্যারকে সেটা তো মিষ্টি ভালো করেই জানে, তবে আবার কেন জিজ্ঞেস করলো? এখন সে কিভাবে উত্তর দেবে? কাক নিয়ে পড়ে গেল মহা জ্বালায়। নীরকে বিপরীত পরিস্থিতি দেখে নিবিড় জিজ্ঞাসা করলো, মিষ্টি কে উনি? মিষ্টি নীরের থেকে দৃষ্টি ফিরিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আপনি পরিচিত, আমার দরকারি কাজ আছে ওনার সাথে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।
নিবিড়ও মাথা নাড়িয়ে নিজের পথে গেল, আর মিষ্টি ঠায় দাঁড়িয়ে রইল নিজের চোখ মুখ শক্ত করে। নীর পরে গেল বিপাকে। ম্যামকে যদি নিয়ে যেতে না পারে তাহলে তো স্যার রাগারাগি করবে। তার উপর নিবিড় আবারও অনুনয়ের সুরে বলল, ম্যাম চলুন না, স্যার দাঁড়িয়ে আছে, আপনাকে না নিয়ে গেলেই আমাকে বলবে। মিষ্টি চোখ ছোট ছোট করে নীরের দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে যাবেন কেমনে? কোলে করে নাকি কাঁধে করে শুনি? আমি কি ছোট্ট বাচ্চা যে আমাকে নিয়ে যেতে হবে? মিষ্টির কথায় আবারও বীর সমনাতে পড়ল নীর। সে এখন স্যারকে গিয়ে কি বলবে সেটা ভাবতে ভাবতে পিছন থেকে একটা গমগম স্বরে ভেসে আসলো, নীর, তোমাকে পাঠিয়েছিলাম তোমার ম্যামকে ডাকতে। কতক্ষণ হয়েছে বলো তো? নীর দুজনের ঝাড়ি খেয়ে চেপটা হওয়ার জোগাড়। আমতা আমতা করে বলল, স্যার আমি তো ম্যামকে বলেছিলাম, কিন্তু ম্যামই যেতে চাচ্ছে না। এবার আদ্র দৃষ্টি ঘুরিয়ে মিষ্টির দিকে তাকালো। মিষ্টি আদ্রর চোখে কিছু রাগ এর আভা পেয়েছে। মনে মনে মিষ্টি ভাবছে রাগ তো আবার করার কথা, আর উনি রাগ দেখাচ্ছে। আজ দেখবে একটা কথা বলবে না। আদ্রের মুখে কঠিনত্ব ভাব বজায় রেখে গম্ভীর কণ্ঠে মিষ্টির উদ্দেশ্যে করে বলল, এটা রাস্তা। আশা করি কোনো সিন ক্রিয়েট করা ছাড়া আপনি গাড়িতে উঠবেন। গো মিষ্টি। মিষ্টি এবার রাগ নেমে সেটা অভিমানে রূপান্তরিত হলো। আজ 3 দিন যাবৎ সে রাগ করে আছে। কই তাকে সুন্দরভাবে বোঝাবে তা না করে রাগ দেখাচ্ছে। সে যাবে না গাড়িতে। কেন যাবে সে? মিষ্টি আদ্রের কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গটগট করে হেঁটে মেন রাস্তা দিয়ে চলে গেছে। সে দ্রুত সম্ভব রিকশায় করে বাসায় পৌঁছাবে। আদ্র মিষ্টির এমন আচরণ করার বুঝতে পেরেছে। সে ও নীরের গাড়ির চাবি দিয়ে হাঁটা ধরল মিষ্টির পিছে। মিষ্টি একটা রিকশা পেয়েও গেল। সে রিকশায় বসতে বসতে তার পাশের সিটে ধপ করে কেউ বসে পড়ল। মনে হলো সে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে আদ্রকে দেখে সে নেমে যেতে নিলে আদ্র খপ করে তাকে হাতটা ধরে রিকশাওয়ালাকে রিকশা চালাতে বলল। মিষ্টি বেশ খানিকটা সময় আদ্রের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো। অবশেষে না পেরে সে চুপ করে বসে থাকলো। আদ্র মিষ্টির হাত আগের ন্যায় ধরে রেখে সামনের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটার সাথে এত কিসের কথা আপনার? হ্যাঁ, ওর মা আপনাকে বাড়ি ভরা মানুষের সামনে অপমান করে গেল, আর আর আপনি ওর সাথে হেসে হেসে কথা বলছেন কেন? মিষ্টি আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আপনি আমাকে ফলো করেছিলেন কেন? আদ্র এবার মুসিবতে পড়ে গেল। কি বলবে ভেবে, তারপর কিছু একটা ভেবে বলল, আমি আপনাকে ফলো করিনি। গাড়ি দিয়ে যাওয়ার সময় আপনাকে এমন কথা বলতে দেখেই থেমেছিলাম। মিষ্টি আর কোনো কথার উত্তর না দিয়ে শুধু চুপ করে রইল। আদ্র এবার প্রশ্ন করল, আপনি আমার কল ধরেননি কেন? বাসার বাইরে আসেননি কেন? আর ছেলের সাথে এত কথাও বা বলছেন কেন? মিষ্টি আবার রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। সে বেশ রেগেই বলল, আপনাকে এত কৈফিয়ত দেব কেন শুনি? হু আর ইউ ম্যান? আপনি কে আমার? কেউ না, কিচ্ছু না। মিষ্টির কথায় যেন হাজার ছুরি আঘাতের মতো যন্ত্রণা পেল আদ্র। কতক্ষণ চুপ থেকে রিকশা চালককে রিকশা থামাতে বলল। আদ্রের নীরবতায় মিষ্টি চুপ করে গেল। রিকশা থামানোর সাথে সাথে আদ্র রিকশা থেকে নেমে গেল আর তেজি কণ্ঠে বলল, আমি কে, তাই না? ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কে তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। বি রেডি। তারপর রিকশা চালকের উদ্দেশ্যে বলল, ভালোভাবে সাবধানে ওনাকে পৌঁছে দেবে। মিষ্টি আর টু শব্দ করেনি। কি হবে এবার? বর্ষার মাঝামাঝি সময় চারিপাশের পরিবেশ বেশ শীতল। মিষ্টি দাঁড়িয়ে আছে জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছে। তার খুব ভিজতে ইচ্ছে করছে, কিন্তু ভিজতে পারবে না, কারণ আজ 2 সপ্তাহ যাবৎ সে বিছানায় পড়ে আছে। খুব অসুস্থতার জন্য বিছানা ছাড়তে পারছে না। আজ কোনো রকম উঠে জানালার পাশে দাঁড়ালো। মিষ্টি ইদানিং খেয়াল করেছে আশেপাশের সব কিছুই তার বেশ সুন্দর মনে হয়। অনেক দিন বাঁচতে ইচ্ছে হয়। অবশ্যই অসুস্থতার জন্য মাঝে মাঝে সব কিছু বিরক্ত মনে হয়। আবার একজনের সাথে কতগুলো বসন্ত কাটবে বলে বাঁচার ইচ্ছে পোষণ করে। হঠাৎ মিষ্টির কাঁধে কেউ হাত রাখলো। মিষ্টি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো মিঠাই এসেছে। মিষ্টি আস্তে জানালা থেকে সরে এসে বিছানায় একপাশে এসে বসলো। তারপর মিঠাইয়ের দিকে তাকিয়ে নির্জীব কণ্ঠে বলল, কি রে মিঠাই রানী, এখানে কি মনে করে?
আসলে আপু তোমার সাথে একটু গল্প করতে আসছি, কতদিন হলো তোমার সাথে কথা হয় না ভালো করে। হ্যাঁ, সেটা তুই একদম ঠিকই বলেছিস। অনেক দিন হলো আড্ডা দেওয়া হয় না। আচ্ছা আপু, তুমি সুস্থ হয়ে নাও, তারপর আমরা সবাই মিলে আবার আড্ডা দেব, ঘুরতে যাব, কেমন? মিষ্টি বোনের উচ্ছ্বাস মাথা কণ্ঠ শুনে দীর্ঘশ্বাস ফেলে মাথা কত করে হ্যাঁ জানায়। মিঠাই কতক্ষণ চুপ করে থাকে, তারপর সে চলে যায়। মিষ্টি ভাবে আদ্রের সাথে রাতের ঝামেলার পর আজ 28 দিন হতে চলল। সেদিন রাতে সে বাসায় পৌঁছানোর পর দুদিন কোনো খোঁজ খবর ছিল না আদ্রের, তবে কৃষ্ণচূড়া ফুল ঠিকই পাঠিয়েছে। দুদিন পর বিকালে হঠাৎ এক অচেনা মহিলা আর একটা ছেলে এসে ওঠে তাদের বাসায় মিষ্টিকে দেখতে। পরে মিষ্টি জানতে পারে এরা আদ্রের মা আর ভাই। মিষ্টির বাবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ কয়েকদিন আগে মিষ্টি বিয়ে নিয়ে কত রাগারাগি করলো। মিষ্টিও মুখ ফুটে কিছু বলতে পারেনি। সেদিন রাতে আদ্রের মা মিষ্টিকে ফোন করে কান্নাকাটি করলো। আদ্র নাকি খাবার খাচ্ছে না, দরজা আটকিয়ে বসে আছে। মিষ্টি উপায় না পেয়ে বাবার কাছে গিয়ে বলল, এই পাগল ছেলেটাকে সে বড্ড ভালোবেসে ফেলেছে, এই ছেলেটাকে সে চায়। মিষ্টির পরিবার অবাক হয়ে যায় প্রথম, তারপর সবাই খুশি মনে মিষ্টির আবদার মেনে নেয়। সেদিন রাতে ঠিক করা হলো আগামীকাল আংটি পরানো হবে। দীর্ঘ 5 দিন পর আদ্র মিষ্টির মুখোমুখি হয় সেই সন্ধেবেলা। আংটি বদলের পর সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবারে বিয়ে। সেদিন আদ্রের খুশি দেখে মিষ্টি অবাক হয়েছিল। আদ্র সবার সাথে হাসি খুশিভাবে কথা বললেও মিষ্টির দিকে ফিরেও তাকায়নি। মিষ্টি আদ্র রাগের কারণ বুঝতে পেরে অনেক কষ্ট ওই প্রেমিক পুরুষের রাগ ভাঙায়। দিন ভালোই যাচ্ছিল। নিবিড়ের সাথে দেখা হয়েছিল। মিষ্টি নিবিড়ের বিয়ের খবরটা দেওয়ার পর নিবিড় কেমন থম মেরে গিয়েছিল। দিন ভালোই কাটছিল। হঠাৎ বিয়ের আগের দিন মিষ্টি প্রচুর অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে ছুট লাগায়। অবশেষে বিয়ে পিছানো হয়। মিষ্টির শরীর ভালো হলে বিয়ের অনুষ্ঠান উদ্যাপিত হবে। তারপর কেটে গেল 2 সপ্তাহ। মিষ্টির শরীর কেন উন্নতি হলো না। এখন প্রায় নিবিড়ের সাথে দেখা হয়। নিবিড় যে হাসপাতালে ডক্টর, সেই হসপিটালে মিষ্টির চিকিৎসা চলছিল, আর নিবিড় রক্তদানের চিকিৎসা হচ্ছে। এখনও রোগ নির্মূল করা যায়নি। মিষ্টি ভাবনার মাঝে কেউ তার মুখোমুখি বসলো। মিষ্টির চোখ উঠিয়ে তাকিয়ে দেখে আদ্র। মিষ্টির নিজের মেলে রাখা পাটা একটু গুটিয়ে নেয়। আদ্রের দিকে তাকিয়ে হাসি উপহার দিয়ে বলল, আদ্র সাহেব যে আজ এত লেট করে আসলেন যে? অফিসের চাপ বাড়ছে বুঝি? নিশ্চয়ই প্রতিদিন আসার কি খুব দরকার? আদ্র মিষ্টির পা দুটো নিজের কোলের উপরে নিয়ে টিপে দিতে দিতে বলল, একদমই, প্রতিদিন আসা দরকার। ভাবছি আর অপেক্ষা না করে কাজী ডেকে এবার কবুল বলে আমার বাসায় নিয়ে যাব। মিষ্টি তড়িঘড়ি পা চাপানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আদ্র শক্ত করে পাটা ধরে রাখলো। মিষ্টি বুঝতে পেরেছে আদ্রর সাথে পেরে উঠবে না, তাই সে আবার নিজের মতো বসে পড়লো। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল, না, বিয়েটা আপাতত বন্ধই থাকুক। এমন রোগী বউয়ের দরকার নেই। আপনার ঘরে যাবে একজন সুস্থ বউ। মিষ্টির কথার ধরনে ভুরু কুচকে তাকায় আদ্র। তারপর পা টিপে মনোযোগ দিয়ে বলল, আমার কেমন বউ দরকার আমি জানি। আপনার এত না ভাবলেও চলবে মায়াবতী। মিষ্টি আদ্রর মুখে মায়াবতী নাম শুনে অবাক হয়ে তাকায়, কারণ আদ্র সবসময় মিষ্টিকে লীলাবতী বলে ডাকে। মিষ্টি অবাক হওয়ার কারণ বুঝতে পেরে আদ্র মিটিমিটি হেসে দিল। হাসতে হাসতেই বলল, কি ম্যাডাম, মায়াবতী শুনে অবাক হলেন? আমি মনে মনে সবসময়ই আপনাকে মায়াবতী ডাকি। যেদিন আপনাকে প্রথম দেখি সেদিন থেকেই এই নামটা আপনার জন্য বরাদ্দ করেছিলাম, কিন্তু ভেবেছিলাম একদিন সারপ্রাইজ দেব, কিন্তু আজ বলেই ফেললাম। মিষ্টি আদ্রের পাগলামো কথা শুনে অবাক হয়ে যায়। আদ্র হেসে দেয়, মিষ্টি হেসে দেয়। হঠাৎ আদ্র মিষ্টিকে বলল, চলুন, আজ আপনাকে আপনার সুখদাতার কাছে নিয়ে যাব। বেচারা অনেক দিন আপনাকে দেখে না, আমারও ওর সাথে দেখা হয় না, কতদিন হয়ে গেল। আজ অনেকগুলো কাঠগোলাপ নিয়ে ওর সাথে দেখা করব, যাবেন? মিষ্টি আদ্রের এমন প্রস্তাবে যেন আকাশে চাঁদ পেল। কতদিন দেখা হয় না ছেলেটার সাথে। যেই ভাবনা সেই কাজ। আদ্র আর মিষ্টি অনেকগুলো কাঠগোলাপ নিয়ে সুখদাতার উদ্দেশ্যে রওনা হলো। কি রে সুখদাতা, কেমন আছিস? আলী নিজের পিছু কারো কণ্ঠ শুনে ফিরে তাকালো।
মিষ্টিকে দেখে সে ছুটে এসে মিষ্টির কোমর জড়িয়ে ধরলো। মিষ্টিও হাসি মুখে আলীকে জড়িয়ে ধরলো। আলী মিষ্টির দিকে তাকিয়ে অভিমানের সুরে বলল, তুমি এতদিন আতো নাই তেন পড়লি, তুমি জানো তোমার কথা আমার অনেক মনে পড়লি। মিষ্টি আলীর মাথায় হাত বুলিয়ে বলল, সরি রে সুখদাতা, আমি তো একটু অসুস্থ ছিলাম, তাই তোর কাছে আসতেই পারিনি, তোকে ফুলও দিতে পারিনি। তুই কি রাগ করেছিস? তোর বান্ধবী কি রাগ করেছে? বান্ধবীর কথা শুনে ছোট্ট আলী ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। মিষ্টি আর আদ্র ভ্যাবাচাকা খেয়ে গেল। মিষ্টি আলীকে শান্ত করতে করতে বলল, অনেক রাগ করেছে তোর বান্ধবী, তাই না? চল, আমি তোর সাথে গিয়ে ওর রাগ ভাঙাবো, চল। মিষ্টির কথা শুনে আলী চোখ মুছল, উচ্ছ্বাস কণ্ঠে বলল, তুমিও লাগ ভাঙাতে পারবে পড়লি? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতে আলী মিষ্টির হাত ধরে কোথাও নিয়ে যায়। আদ্রও তাদের পিছু পিছু যায়। হাঁটতে হাঁটতে তারা একটা কবরস্থানের সামনে এসে দাঁড়ায়। মিষ্টি অবাক হয়ে বলল, কি রে, তুই আমাদের এখানে কেন নিয়ে আসছিস? আলী মিষ্টির হাত জোড়া একটা কবরের সামনে এসে বসে। কবরটার উপরে একটা তাজা আর কতগুলো বাসি কাঠগোলাপ আছে। মিষ্টি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে আলীর পাশে বসে আলীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কার কবর এটা সুখদাতা? আলী কতক্ষণ অনবরত কবরটার উপর হাত বুলিয়ে টলমলে চোখে বলল, তুমি যার জন্য আমাকে তার দোলাপ দিতে পড়ি, এটা তালেই তবল। মিষ্টির হাত থমকে যায়। আদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো আলী? এটা তোমার বান্ধবীর কবর? কিভাবে এমন হলো? আলী এবার আবার ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই বলল, 5 দিন আগে আমি আর তুমি লাট্টায় হাত দিলাম, বলি তো তাঁত গোলাপ দিতে আসতো না, একটা ভাইয়া দিয়ে দিত। এই যে তবলের ওপর এতনো দিয়ে দেয়। ওই দিনও ওই তাঁত গোলাপটা নিয়ে তুমি ক্ষতিতে লাপাতে হাত দিল। ওর কাঠগোলাপটা ওর হাত থেকে একটু থেতকে পড়ে দেয়, তুমি ওটাতে দেয় আর একটা বড় ট্রাক তুমি কাঠগোলাপ আর তুনিতে পিতে দিয়ে তুলে দেয়। মিষ্টির কলিজা ধপ করে উঠল। এত কিছু ঘটে গেল সে জানালোও না। হঠাৎ মিষ্টি অনুভব করলো তার শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে। আদ্র মিষ্টির দিকে তাকিয়ে দেখে মিষ্টির নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। আদ্র মিষ্টিকে কয়েকবার ডাকলো, কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি পাজা করে ছুটে গেল গাড়ির দিকে। মিষ্টি অপস্পষ্ট সুরে বলল, ছুটে কাজ নেই আদ্র সাহেব, আপনার দশাও সুখদাতার মতনই হবে। আদ্র মিষ্টির কথা বুঝলো না, ছুট লাগালো হসপিটালে। কেটে গেছে 5 বসন্ত। আদ্র কাটিয়েছে 5টা বছর বসন্ত মিষ্টিকে ছাড়া। প্রতিদিনের মতো আজও আদ্র পুরনোই সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় আলীর প্রিয় বান্ধবী শুয়ে আছে আলীর প্রিয় বান্ধবী না, আদ্রের কিছু প্রিয় মানুষ, আদ্রের মায়াবতী। হ্যাঁ, সেদিন আদ্র মিষ্টিকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় মিষ্টি ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল। অনেক চেষ্টা করেও মিষ্টিকে আর ধরে রাখতে পারেনি তারা। মিষ্টির মৃত্যুর পর শোক নেমে আসে মিষ্টির পরিবারে। মিষ্টির এ দশা মেনে নিতে পেরে মিষ্টির বাবাও স্ট্রোক করে মিষ্টির মৃত্যুর দিনের পর মিষ্টির এ দশা মেনে নিতে না পেরে মিষ্টির বাবাও স্ট্রোক করে মিষ্টির মৃত্যুর 2 দিন পর। পুরো পরিবারটা সামলাচ্ছে আদ্র। এই সময়টা আদ্র পাথর হয়ে গিয়েছিল, কিন্তু মিষ্টির পরিবারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় সে। এখন অবশ্যই মিঠাইও সব করে। এই 5 বছরে এমন একটা দিন নেই যে আদ্র এই কবরস্থানে আসে না। প্রতিদিন মিষ্টির কবরে এসে কৃষ্ণচূড়া ফুল রেখে যায়, অনেক রাত অবধি এখানে থাকে। অবাক করা ব্যাপার হলো টুনির কবরেও প্রতিদিন কে যেন কাঠগোলাপ রেখে যায়। আলী তো এই শহরে থাকে না, সে তার গ্রামে চলে গেছে। মাঝে মাঝে একটা পাগলকে পুরো কবরস্থান পরিষ্কার করতেই দেখা যায়। রাত 3টে, আদ্র মিষ্টির কবরের পাশে শুয়ে আছে। মনে হচ্ছে তার যেন এই পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। অবাক করা ব্যাপার হলো টুনির কবরের পাশে ওই পাগল এসে শুয়ে আছে। দূর থেকে এই দৃশ্য দেখে চোখের জল মুছছে নীর। ম্যাডাম মারা যাওয়ার পর সে তার স্যারকে আর আগের মতো পায়নি। বেঁচে থাকতে হবে বলেই বেঁচে আছে এমন ভাব।
নীর প্রতিদিন তার স্যারের পিছু পিছু আসে, বড্ড ভয় হয় স্যারকে নিয়ে। আর সে এটাও খেয়াল করেছে আরেকটা পাগলও এই কবরস্থানে থাকে, সবসময় মিষ্টির আর টুনির কবরস্থানটা পরিষ্কার করে, টুনির কবরের কাঠগোলাপ রেখে দেয়। পাগলটাকে তার বড্ড পরিচিত লাগে। নীর নিজের গন্তব্যে হাঁটা শুরু করে, ভেবে অবাক হয় তার স্যার মায়াবতী প্রণয় একেবারে কাঠ হয়ে গেছে। প্রণয় বুঝি একেই বলে, দুই দেহ থাকার পর প্রাণ থাকতে আর একটা, তার তো একজন চলে গেল, আরেকজন প্রাণহীনের মতো বেঁচে থাকে। আজ 5 বছর হতে চলল। নিবিড় হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছিল তড়িঘড়ি, তারপর আর নিবিড়কে খুঁজে পাওয়া যায় তারপর আর নিবিড়কে খুঁজে পায়নি তার পরিবার।